যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন, আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা, দায় মুক্তিটা 8 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন? দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5 তারিখে স্বৈরাচার হাসিনা চলে যান, তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে 8 তারিখ সন্ধ্যায়। তো ফলে এই যে 3 দিনের আগে আপনি তাহলে কি এই 3 দিনের যে ঘটনা ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই 3 দিনে অনেকে পালিয়ে গেছেন, তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা, আমি তো টেক ওভার করি নাই, তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা, এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল, পুলিশ ছিল, যাদের এই দায়িত্বগুলো ছিল, যে যাদের হাতে রক্ত, যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা, কিন্তু তারা ফেল করেছেন। ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি। অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না, এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে, আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদের তার ফুনারালও করতে দেয়নি, তারা ওই যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয়নি। এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে জাস্ট 100 দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি। আমরা কালকে ক্রাইমের ফিগার, পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের অক্টোবরের আমরা দিয়েছি। ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরে যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন 10টা কম, এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল। ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু আগের জায়গা থেকে আসি যে 6, 7, 8 তারিখে যা হয়েছে বা 5, 6, 7, 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যারা মারা গেছে, যাদেরকে মারা, এইটার জন্য কেন ইনডিমনিটিকে 3 দিন বাড়াতে হবে? আমি শফিক ভাইয়ের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন, মানে কাকে? আমি কোনো ইনডিমনিটি, কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না, অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি। যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো, কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না। শুধু পলায়ন না তো, ওই সময় হত্যাকাণ্ড হয়েছে, 5, 6, 7, 8 মানুষজনকে মারা হয়েছে, লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো। এই যে টোটাল যে আপনার মানে এইটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে 150 জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে। তো রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজিশন, এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজিশনটা স্মুথই হয়েছে, এবং জুলাই আগস্ট ম্যাসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি, সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই, আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে। আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না। তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন? আমি যে এটা মনে হচ্ছে যে এই ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি, প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত আমরা পুরোপুরি 19,900 জনের মতো আহত আমরা পেয়েছি, প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। 2-1টা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, যারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়।
বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর সাথে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়া নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং অনেকের, এবং তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি, লিস্ট করা হয়েছে। তো এখানে কেউ, আমরা তো আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত, অবশ্যই আরো বেশি সুষ্ঠু, আমাদের ব্যুরোক্রেটিক কিছু সমস্যা আছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে আসলে, যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না, আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই, এই উষ্মাটা কোথা তৈরি হচ্ছে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না। আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের, এটা একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো। তো আমরা প্রতিনিয়ত, আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন, আমাদের গা শিহরিত হচ্ছিল। আমরা তাদের প্রতি, আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে, বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের, আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিশিয়েন্ট, সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে, এটা আমি বলতে পারি। বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে আমরা অবশ্যই, আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন, আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায়। আমরা যে কাজ করছি না, বা আমরা যে কাজ করায় গাফলতি করছি, আমি এটা মানবো না। শফিক ভাই, এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসিকে ইনএফিশিয়েন্ট বলছেন, তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে, এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কতটুকু সহযোগিতা করছে, বা আপনার সরকারকে, সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। এটা নিয়ে আমরা কথা বলতে আসবো, কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, আপনি নিশ্চয়ই জানেন, বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল, এই 626 জন এখন কোথায়, এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন, এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না, এটা কারণটা কি আসলে? এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন, এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিকেট চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনার ঘরে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে, পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। ওকে, আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতি। সেটা নিয়ে একটু আসি, যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো, সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন, বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে মানে
সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে, 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন। না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 বিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন, আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ, এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো জায়গায় ব্যয় ছিল, আপনি আজকে যদি ডেইলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছে। আমরা কোটি কোটি টাকার অপ্রয়োজন, আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট। অবশ্যই 2, 3, 4, 5, 6টা খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার অর্থে কি এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে 1-2টা ব্যাংক এভাবে মারা যায়, এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট, আই উড সে। আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি, কারণ হচ্ছে এখন থেকে মানে আরো 6 মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই, তাহলে আপনাকে এটা আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাংকিং সেক্টরে অল্প 2-1টা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে। আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময়, সেটি পুনরুদ্ধার করে এই 6 মাসে আসলে কতটুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি, মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটু দেখে নিব। আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না, এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে, তাই তো? না, আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে। এবং আপনি একটা খুব ভালো জিনিস সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনূস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন। আপনি জানেন আহসান মনসুর, যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি IMF এ অনেক বছর ছিলেন, IMF এর পুরো মিডল ইস্টটা উনি দেখতেন। তারপরে সালেউদ্দিন আহমেদ, যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার, উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার, তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আবার উনি এট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিংটাও জানেন। আর লুৎফে সিদ্দিকী আপনি জানেন LSE তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন, NUS এ পড়িয়েছেন, সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন। আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক, উনি HSBC তে ছিলেন সিঙ্গাপুরে, খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন। আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম। আশিক চৌধুরী 1 মাসে 200টার বেশি CEO এর সাথে কথা বলেছেন এবং আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি
ঘুরে তো দাঁড়িয়েছে, সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগামী কিছু কিছু লোকালাইজ আনরেস্ট হচ্ছে, বাট এটার মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে, যারা আওয়ামী লীগের সাথে লিঙ্ক। আমি নিশ্চয়ই আশা করবো, কিন্তু আইভি লিগে পড়া, খুব ভালো কর্পোরেটে ভালো করা, রাষ্ট্রে ভালো করবেন, এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই। যে এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে, মানে সবাই আলোচনা করছে, অনেকে আলোচনা করছে, কেউ কেউ আলোচনা করছে, আপনারা করছেন কিনা জানি না। সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাসের নামের এক তরুণকে, আমি ডয়চে ভেলের খবর পড়ছি, ডয়চে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ, তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে, সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা? হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা কন্ডেম করি, আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা ইনভেস্টিগেট করছি, আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই, আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে। আপনাকে এইটুকু অন্তত বলতে পারি। ইনভেস্টিগেট হবে কেমন জানি, মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন, মানে ইনভেস্টিগেটিভ হবে কেমন জানি শেখ হাসিনার প্রেস সেকশনের ভাষা, যে আমরা সবকিছুকে খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করা হবে, কমিশন করা হবে। ওনারা অনেক এই কথা বলতে কিন্তু করেন নাই, ওনারা 3000, ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, 3500 লোক গুম হয়েছে, তারপরে কত লোককে উনি একদম এই যে এই ইয়েতেই দেখেন না 1500 মতো ছেলে মেরে তারা খুন করেছে। তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না, আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটা। আমাদের এখানে কোনো ইয়ে নেই, কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই, আমরা পলিটিক্যাল পার্টির ইয়ে না, আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে। আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে, এই বাণীগুলো, এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে, সেই তাগিদে আমাদের এখানে আসে। পলিটিক্যাল এজেন্ডা নাই সেটা বলছেন, কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন কিনা? আমি উনি যে মতামত, আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে, সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া, আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো, আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়, এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বললেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই বিকজ এইটা আমাদের ম্যান্ডেট, আমাদের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই, কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হচ্ছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না, তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত
তাদের যে যেই শফিক ভাই, ধরেন যে কাজগুলো শফিক ভাই, পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণঅভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো, কিন্তু এটা তো গণতন্ত্র হইছে না। কিন্তু শফিক ভাই, এটা তো গণতন্ত্র হইছে না। তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। শফিক ভাই, এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা না, এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনার 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা